ঈদ মোবারক সবাইকে, ঈদুল আজহার শুভেচ্ছা। গরু কাটাকাটি, রান্না বান্না, খাওয়া দাওয়া এবং বাড়িতে হুলস্থুলের পরে আমি বের হয়ে পড়েছি একটা আড্ডা দিতে, যে আড্ডায় থাকবে 50 বছরের গল্প। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সোলস, যাদের 50 বছর পূর্তি হচ্ছে, কার্যক্রম সব কিছু শুরু হয়েছে। তাদের ব্যস্ততা বাড়ার আগেই তাদের সাথে আড্ডাটা আমি সারতে চাই। চলুন আপনারা আমার সাথে। কেমন তুমি? দেখতে পাচ্ছেন কাদের সাথে আছি। 50 ইয়ার্স যারা সেলিব্রেট করছেন, তাদের 50 ইয়ার্স অফ জার্নি অফ মিউজিক, দ্যাট ইজ 50 ইয়ার্স অফ সোলস। কনগ্রাচুলেশনস টু সোলস। সবাইকে ঈদ মোবারক। দাদার কাছে আগে আসবো এই 50 বছর সেলিব্রেশনের অনুভূতিটা। আমরা চিটাগং প্রথমটা করলাম, আমরা চেষ্টা করেছি আমাদের মতো। এই এত বড় উদ্যোগের পেছনে আমি জানি, শুনছিলাম মানজুমা এত বড় শোটা অর্গানাইজ করেছেন, কি মানে হোয়াট ট্রিগার্ড অ্যাকচুয়ালি? Actually, I do events, but I always believe যে ডিফারেন্ট ইভেন্ট করা। অ্যান্ড সোলস একটা ইমোশনের জায়গা, স্পেশালি চিটাগংয়ে আমাদের এইজ গ্রুপ, স্পেশালি আমরা যখন স্কুলে ছিলাম আমরা সোলসের ফ্যান ছিলাম। তার মধ্যে আবার 50 ইয়ার্স সেলিব্রেশন, অ্যান্ড দেন ওয়ান মোর ইউনিক থিং ইজ আনপ্লাগড। দাদা আমাকে সাহস দিলেন যেটা আমরা করতে পারবো, তো এটা না করার উপায় নেই। এটা একটা প্যাশন প্রজেক্টের মতো ছিল। ইটস কমপ্লিটলি প্যাশন অ্যান্ড ইমোশন অ্যান্ড ফ্যান মোমেন্ট। দ্যাটস ফ্যান্টাস্টিক। সোলসের কারেন্ট লাইন আপ আমি যদি বলি, এখন দ্য ইয়াংগেস্ট ইজ ওভি, রাইট? এখান থেকে তারপরে মাসুম ভাই আছেন, তারপরে ওয়েল ইউর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দিস সেটআপ, দেন রিয়েল ভাই আছেন। একটু আমাকে যদি টাইমলাইনটা যদি বলেন। আমি, নাসিম ভাই, আশিক, মাসুম, রিয়েল, ওর বয়সটাই যদি ধরি, মানে ও যতদিন বাজছে, তার মানে 12 বছর একটা লাইন আপে আমরা বাজিয়েছি। ও বাদে আমি, নাসিম ভাই, তারপর আশিক আর মাসুম 24 ইয়ার্স। তো 24 বছর একসাথে থাকা বিশাল ব্যাপার। লাইন আপের ক্ষেত্রে ইউর দ্য সিনিয়র মোস্ট এখন। হোয়াট ওয়াজ ইট লাইক? আপনি যখন সোলস জয়েন করলেন, তখন জার্নিটা কি করে শুরু হয় সোলসের? আমি তো আগে বাচ্চু ভাইয়ের সাথে বাজাতাম, সেই অনুযায়ী বাচ্চু ভাইয়ের সাথে বাজাতাম, তপনদার সাথে বাজাতাম, সেই অনুযায়ী ওনারাই আমাকে সোলস নিয়ে আসে। প্রথম থেকে একটা ব্যাপার ছিল যে আমি যখন সোলসে ঢুকেছি, সোলস আমি কিন্তু এটার ফাউন্ডার মেম্বার আমি না, এবং সোলস তখন একটা বাংলাদেশের স্ট্যাবলিশ একটা প্ল্যাটফর্ম। আমি কিন্তু সোলসকে কিন্তু নিজে ওন করেছি, আমি এটাকে সবসময় নিজের ব্যান্ড ভেবেছি। তারপরে যখন ঢুকেছি, তারপরে হয়েছে আমি আসলে ব্যান্ড নিয়ে থাকতে চেয়েছি, আমি কখনো কিন্তু আমার সোলো ক্যারিয়ার করতে চাইনি। আমি যা চেয়েছি যে সোলস নিয়েই করতে। 50 ইয়ার্সের সেলিব্রেশন, ইটস মানে আমি জানি না, আমি হয়তো এত বড় ইয়েতে গিয়ে একটু নার্ভাস অনেক হতাম। তো নার্ভাসনেসটা কেমন ছিল? আমি আসলে শুরুতে এত বড় একটা শোতে আমি অ্যাটেন্ড করবো, আমি সেটা কল্পনা করে নেই। আমার একটা লক্ষ্য ছিল, আমি ওই স্টেজটাতে সবাইকে কীভাবে স্যাটিসফাইড করে আমি ব্যাক করতে পারবো। এবং আমি প্রেশার হিসাবে আমি যদি নিয়ে ফেলতাম, তাহলে হয়তো অনেক ভুল ভ্রান্তি হতে পারতো। আমি এটাকে প্রেশার হিসেবে নিই নাই, এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। মাসুম ভাইয়ের কাছে আসি। সোলসের অডিশনটা নিশ্চয়ই দাদার কাছেই হয়েছিল। আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট স্টোরি। I was very new. I was hardly playing keyboards for 2 years maybe. তো আমাকে ডাকা হয়েছিল যে আচ্ছা আসো দেখি কি হয় বিষয়টা, ওরকম একটা। তা আমি সকাল সকাল মানে 11টার সময় চলে আসছি। তা আমি ওই দিন বসেছিলাম 2টা বাজে, 3টা বাজে, লাঞ্চ করে আসলাম 4টা বাজে, 5টা বাজে, এরকম 6টার দিকে দাদা ঢুকছেন অফিসে। এরকম পরপর 2-3 দিন যাওয়ার পর আমি টের পাইছি আসলে সোলসের সকালই হয় দুপুর 3টার পরে। ধরো প্রথম দিনই দাদা জিজ্ঞেস করছিল সোলসের গান শুনছে, বলছে হ্যাঁ সব গান শোনা আছে আমার। বলছে তো কোন গান বাজাতে পারো? আমি বলছি সারাদিন তোমায় ভেবে। দাদা বলছে তো সোলসের গান না। হোয়াট? ওই সোলসের গান মনে করে আমরা তো আবেগে। আমি একটু রিয়েল ভাইয়ের কাছেও এক শুনবো এই জয়েন করা নিয়ে একটু। আমার জয়েনের তো আসলে ওর তো অনেক সুযোগ ছিল অডিশন দেওয়ার, আমার কিছুই ছিল না। হঠাৎ করে দাদা আমেরিকা ছিল, সেম ফোন দিছে, তোর কাছে কি বেস গিটার আছে নাকি? আমি যা আছে বলে আমি কালকে নামতেছি, পরশুদিন সোলসের শো আছে কি। এখন ও আবার আমাকে জিজ্ঞেস করতেছে, রিয়েল ভাই পরশু কিন্তু না কখন শো আছে, কিছু জানেন কে বাজাবে? আমিও জানি না কিছু। ওই সেই থেকে একটা শো থেকে একদম ডিরেক্ট স্টেজে, কিন্তু ওই সোলসের যে প্র্যাকটিসে দেখতাম ওইটাই আমার প্র্যাকটিস, অডিশন সব কিছুই হোক। আমি যদি আরেকটু আগে থেকে আসি, আপনার এই শোটা করার আগে হোয়াট ডিড ইউ ভিশন? আপনার শোটার ভিশনটা কিরকম ছিল? তা আমাদের প্রথমেই টার্গেট ছিল যে আমাদের জিনিসটা হবে সাদামাটা। তারপরে সোলসে যারা আছে, বাংলাদেশে যারা আছে, তাদেরকে আমরা বলবো যেতে,
এই দুইটা ছিল আমাদের প্রাইম টার্গেট। ওরা যদি যারা যেতে পারবেন যাবে, ফরচুনেটলি সবাই গিয়েছিলেন। আমার যদ্দূর ধারণা ওই টোটাল অনুষ্ঠানে আমরা মিউজিক দিয়েই আমরা ক্রাউডের সাথে কানেক্টিভিটিটা ভালো মতোই করতে পেরেছি। সোলসের প্রচুর ভালো ভালো গান আছে যেগুলি আমরা আনপ্লাগডভাবে বাজিয়েছি। আনপ্লাগড কিন্তু ভেরি গুড, একটা ভেরি এনজয়েবল একটা ইভেন্ট হয় যে কোনো ব্যান্ডই। গানগুলি আমরা যখন ব্যান্ডের একটা গান শুনি একটা পাওয়ারে, সেই গানটা যখন অ্যাকস্টিক গিটারে বাজে তখন এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে। আমি শিওর এটা যখন টেলিভিশনে যাবে বাংলাদেশে আর বছর দুয়েক খালি আনপ্লাগডই চলবে। ফিফটি ইয়ার্সে 13টা অ্যালবাম, এত গান, সব মিলে কতগুলো গান হবে? সবগুলো 10টা করে গানও ধরো তুমি যদি অ্যালবামে, তাহলে তো 130টা সোলসের গান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোলস প্রতি 10 ইয়ার্স হিট নাম্বার দিয়ে আসছে। আর এদিকে তো তোমার ধরো আজ দিন কাটুক গানে অ্যালবামের সবগুলো গান হিট। ব্যস্ততা, চায়ের কাপে, নিঃসঙ্গতা, অলমোস্ট সবগুলো গানই হিট। কোথায় কোথায় সোলসের 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে? লন্ডন থেকে স্টার্ট করেছিলাম আমরা, তারপর আমরা অস্ট্রেলিয়া গেছি। অস্ট্রেলিয়াতে আমরা 40 দিনের ট্যুরে গেছিলাম, 6 মেজর সিটিজ আমরা শো করেছি। তারপরে এসে আমরা আমেরিকা গেলাম 2.5 মাস, ওখান থেকে এসে বাংলাদেশে স্টার্ট করলাম। এরপরে আমরা এই বছরই ইচ্ছা আছে আমাদের, যদি সব ঠিকঠাক থাকে, আমরা কয়েকটা এই আনপ্লাগড মডিউলে শো করার ইচ্ছা আছে আমাদের। তারপরে আমরা সামনের বছর যাব কানাডা। মানে আমার ইচ্ছা যে আমি সব কন্টিনেন্টে যাব। আর তারপরে আমাদের একটা প্রমিস ছিল যে 50 বছর উপলক্ষে 50টা গান ছাড়বো। সেখানটায় আমরা গান ছেড়েছি বোধহয় 4-5টা। আমাদের গান রেডি আছে অলমোস্ট 15টার মতো, এখনো রেডি, ভিডিও সহ রেডি। আমরা 50টা গান যদি সামনের বছর পর্যন্ত কন্টিনিউ করে 50টা গান হয়ে যাবে আশা করছি। শ্রোতাদের কাছ থেকে কিছু গান চেয়েছিলাম, ওখানে বেশ কিছু লিরিক্স আছে, ওখান থেকে আমরা স্ক্রুটিনি করে অলমোস্ট 20টার মধ্যে এনেছি, ওখান থেকে কিছু গান করবো। ইটস আ হিউজ কম্পাইলেশন আমি যদি বলি সোলসের সাথে। আমরা থাকবো না অবভিয়াসলি, তো গানই হোক। রাইট। এই 50 ইয়ার্সে অনেক লাইন আপ চেঞ্জ, টু কিপ দ্য হুইল স্পিনিং, এটা কিরকম একটি প্রবলেম হয়েছে? যখনই লাইন আপ চেঞ্জ হয় তখনই এটা একটা ডিজাস্টার নেমে আসে যে কোনো ব্যান্ডের জন্যই। শো মাস্ট গো অন বলে না, যার জন্য চলতে হচ্ছে বলে আমরা চলছি। যেমন আশিক 30 বছর আমার সাথে বাজিয়েছে, 24 বছর, তো ওকে আমি 24 মাসে রিপ্লেস করতে তো পারবো না, এটা হয় না। সেই 89 থেকে দেখছি যে প্রথম তপনদা চলে গেল। তপনদা তখন হচ্ছে বাংলাদেশের মানে একটা ব্র্যান্ড নেম ছিল, তপন চৌধুরী, ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রিটিজ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সোলসের। তো ওই মানুষটা যখন সোল ছেড়ে চলে যায়, ওই জায়গাটা মিট আপ করা এত সোজা না। তার সাথে বাচ্চু ভাই চলে গেল, ওয়ান অফ এ হেল মিউজিশিয়ান এভার বর্ন ইন বাংলাদেশ। এই দুইটা মানুষ যাওয়ার পরে কিন্তু সোলস রান করেছে। এখন ফিল আপ কি আর হয়, চলতে হয়েছে বলে চলছে আর কি, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট। কন্টেম্পোরারি মিউজিক বাংলাদেশে, কন্টেম্পোরারি মিউজিক এবং মিউজিশিয়ানদের নিয়ে আপনি কি বলবেন? ফ্যান্টাস্টিক যাওয়া আছে, বিউটিফুল। কিছু ব্যান্ড আছে তো অসাধারণ বাজায়, বাজারও নিয়ে কোনো প্রবলেম নাই, প্লেয়িং ক্যাপাবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই, ব্যান্ড করার মানসিকতা নিয়ে কোনো প্রবলেম নাই, কোনো কিছু নিয়ে প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে খালি নতুন গান তৈরি হচ্ছে না। 2-1টা ব্যান্ড নতুন গান 2-1টা ছাড়ুক, এই এরিনা পুরোটা আবার চেঞ্জ হয়ে যাবে, আবার সেই ওই 90s মতো ওই ব্যান্ডই রুল করবে। যদিও আমাদের সবসময় আমরা বিশ্বাস করি এটা, যে একটা ব্যান্ড দাঁড়ানো মানে ব্যান্ড দাঁড়ানোই, সেটা ওটার বাড়ি, ওটার আওয়াজই আলাদা। তো এখনকার ছেলেপেলেরা যারা ব্যান্ড করছে তাদের সব ক্যাপাবিলিটি আছে, খালি দরকার গান। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সোলস অ্যান্ড মাজু আপা। সোলসের এত বড় জার্নি, ওয়েল অ্যাকচুয়ালি গল্প কিন্তু এখানেই শেষ না, গল্প আরও আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি এতটুকু সময়ের ভিতরে আমরা বলতে পারছি না। বাট আই হোপ ইউ হ্যাড আ গ্রেট টাইম, বিকজ আই ডিড। ঝিনুক শামুকে ভরা ভালু চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালু চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নে চলো ফেলে আসা মুক্ত হিরে, ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নে চলো ফেলে আসা মুক্ত হিরে। এই মুখরিত জীবনের চলার বাকি অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্ট বেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। যারা একেবারে বলা যায় সোলসের জন্মলগ্ন থেকেই সোলসের সাথে আছেন এবং ছিলেন, অজস্র হিট গান দিয়েছেন, একজন হচ্ছে আমাদের সবার পছন্দের শহীদ মাহমুদ জঙ্গি এবং আছেন নকিব খান, নাসিম আলী খান। সোলসের সাথে, সোলস যখন শুরু হয় একেবারে নাম যখন ছিল সুরেলা, তখন থেকে আপনি সোলসের সাথে আছেন। একসাথে আড্ডা দিয়েছি, বন্ধু বান্ধব ছিল তো। সুরেলা প্রথমে দুজন, ওরা দুজনের সাথে পরিচয় ছিল না। দেখতে গেছিল একটা অনুষ্ঠান, সেটা ছিল লাইটেনিংসের অনুষ্ঠান। আচ্ছা, দেখে টেকে দুজন বের হয়েছে, দুজনেই ভাবছে যে একটা কিছু যদি এরকম করতে পারতো ভালো হতো। দুজনকে মঈন বলে আমাদের আর কমন ফ্রেন্ড পরিচয় করিয়ে দেয়, মমতাজুল হক লুলু ও সাজেদুল আলম, এবং নাম ঠিক করলো ওরা একটা সুরেলা এটার নাম দিবে। এবং তাদের প্রথম জার্নি যেটা ছিল একটা ব্যাঞ্জু এবং একটা অ্যাকর্ডিয়ান। অনুষ্ঠানটা ছিল রবীন্দ্র নজরুল জয়ন্তী। আচ্ছা, ওই অনুষ্ঠানটা ছিল তাদের সুরেলার এই দুজনের প্রথম পাবলিক শো। সুব্রত বড়ুয়া রনি খুব ভালো অর্গানাইজার ছিল। রনি ছিল লুলুদের বাসায় ভাড়াটিয়া, সে তবলা বাজাতো, তাকে এনে কঙ্গবঙ্গ হিসেবে বসাই দিল আর কি। তো তিনজন হলো, তারপর তপনকে আনলো গায়ক হিসেবে, তারপর অন্যান্য সবাই আস্তে আস্তে যেটা বললাম। আমাকে আনছিল সাজেদ এবং রনিদা দুজনেই। সুরেলার পর যখন সোলস হয়েছে তখন কিন্তু নকিবরা এসছে। তো নকিবের আসাতে যেটা হচ্ছে যে আমাদের মৌলিক গান শুরু হলো সোলসের 73 শেষের দিকে, 73 শেষের দিকে সোলস হয়েছে। নকিব চলে গেল, তখন তপন গাচ্ছে, তপন সিঙ্গার। এই নামটা কি করে আসলো, সুরেলা থেকে সোলস কি করে হলো? সোলস নামটা প্রবলি সাম সাংবাদিক মাইনুল আলম উনি বোধহয় রেফার করেছিলেন। 80 তো বাচ্চু আসলো, তাহলে একটা দশক যতদিন নকিব ছিল, নকিব কম্পোজ করেছে, গানগুলা লিড করেছে। ফার্স্ট অ্যালবামটা ওর করা। তুমি কখন আসলে? আরো কিছুদিন পরে 80-তে। আমি ইনফর্মালি 78 থেকে অন হায়ার গান গাই। মানে এই প্রোগ্রাম আছে, তুমি আসো। 79-এ হোটেল আগ্রাবাদে হ্যাড টু টেক ওভার, কারণ রোফ তখন নাই। আলটিমেটলি ওইখান থেকেই আমি তারপরে 80-তে জয়েন করে ফেললাম। আপনার যুক্ত হওয়াটা একবার বয়স তখন কত? ক্লাস আচ্ছা, ক্লাস 8-9-এ 74-এ তখন আমি সোলসে জয়েন করলাম কিবোর্ডিস্ট হিসাবে। তখন আমার ফার্স্ট যেটা টার্গেট বা আমার স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে উই শুড হ্যাভ আওয়ার ওন সংস। তখন আমরা শুরু করলাম যে নতুন গান নিজেদের জন্য তৈরি করা। ঢাকায় কিন্তু সোলসে কেউ চিনতো না, জানতো না। 1976-এ একটা অল বাংলাদেশ পপ মিউজিক কম্পিটিশন হচ্ছে, ঢাকায় এসে আমরা ওই পার্টিসিপেট করলাম যে কম্পিটিশনে, এবং ইনসিডেন্টলি আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম সোলস। সবাইকে তাক লাগিয়ে গেল যে ঢাকায় এরকম বাঘা বাঘা সব থাকতে চট্টগ্রামের পোলাপাইন চট্টগ্রাম থেকে এসে এটা চ্যাম্পিয়ন হয়ে গেল, কেমনে হলো? তা বেস্ট সং ছিল আমার গাওয়ার গান মনে করো এখন অনেক রাত। আমরা কি একটু শুনতে পারি গানটা? হ্যাঁ, অবশ্যই। ও ও হো 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 মনে করো মনে করো মনে করো এখন অনেক রাত, পৃথিবী ভীষণ ক্লান্ত, মনে করো ঘুমে বিভোর, কেউ জেগে নেই, শুধু তুমি আর আমি, মনে করো মনে করো মনে করো। বিউটিফুল বিউটিফুল সং। এরপরে আমরা
কাজে হাত দিলাম যে একটা ক্যাসেট করব। এটা কিন্তু আরেকটা নতুন একটা অভিজ্ঞতা, কারণ নতুন গান তৈরি করা, সুর করা, কম্পোজ করা, রেকর্ড করা হলো। রেকর্ড করার পর আমরা তখন রেডি, মানে ক্যাসেটটা নিয়ে ক্যাসেট বের হবে, কিন্তু আমরা দাঁড়িয়ে খুঁজছি, কেউ আমাদের ক্যাসেট নিবে না, কেউ পাত্তাই দেয় না, এই চিটাগাং পোলাবেন এগুলি কী ক্যাসেট, কী চলবে। তারপরে এটা যখন বের হয়, তারপরে তো এটা হিস্ট্রি, ভেরি ইন্টারেস্টিং। মানে ওই সময়কার দিনগুলো আসলে চিন্তা করা যায় না। 79-এ তখন আমার 5 মাস বা 6 মাস আমার মনে নাই, টানা এভরি স্যাটারডে নাইট গান গেতাম সোলসের সাথে। হোটেল আগ্রাবাদে আমরা 7টাতে করতাম, সুইমিং পুলের পাশে ফিলিংস করতে বাচ্চাকে নিয়ে, ওরা তখন বিউটিফুল বাজাচ্ছে। হ্যাঁ, তখন বাচ্চাকে বললাম, বাচ্চা চলো আমরা জ্যামিং করে একসাথে, জ্যামিং করলাম আর কি একসাথে। তখন দেখলাম যে ভালোই তো হয়, লেটস স্টার্ট নিউ স্টার্ট। একটা ইন্টারেস্টিং লিঙ্ক আছে এবং অনেকের কাছে এটা কনফিউশন। আপনারই লেখা ঘুম ভাঙা শহরে, এই গানটার শুরু বোধহয় সোলস থেকে নিয়ে তারপরে এলআরবি। এটা সোলজি করেছে, তারপরে বাচ্চু নিয়ে গেছে। বাচ্চু যখন ছেড়ে দিল, তখন বলছি এই গানটা আমি নিয়ে যাব। তা আমরা সবাই বলে যে একমত, নো ওয়াই নট, অফকোর্স। আপনার কি মানে কিসের জন্য অ্যাকচুয়ালি সোলস ছেড়ে দিয়ে চলে আসা হয় অন্যদিকে? হঠাৎ করে আমার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি হয়, আমার আব্বা মারা যান। সো আমার বড় ভাই জিলু খান উনি ঢাকায় থাকতেন। সো আমি এবং পিলু, আমরা তো তখন ছোট, সো আমাদেরকে চিটাগং থেকে নিয়ে আসেন ঢাকায় আসে আমাদের পড়াশোনা বা ওনার বাসায় থাকতাম। সো যে কারণে চট্টগ্রামে ছিল সোলস, সো সোলসের সাথে প্র্যাকটিস করা হচ্ছিল না, শো করা সম্ভব হচ্ছিল না ঢাকা থেকে গিয়ে, কাজে বাধ্য হলাম আমাকে ছেড়ে দিতে। আগামী সোলসকে আপনাদের কি আমরা আশা করি তারা ভালো মিউজিক আরও দিয়ে যাবে, এটাই সোলস থেকে আশা করি। সোলসের আমার প্রত্যাশা হচ্ছে 50 বছর হলো, আমরা আশা করবো আরও 50 বছর টিকে থাকুক, এবং লাইন আপ চেঞ্জ হোক, অসুবিধা নেই, সোলস যেন টিকে থাকে। প্রথমত যে জায়গাটুকু তার আছে সেটা ধরে রাখুক, এটা থেকে যেন ব্যত্যয় না হয়। একঘেয়ে হয়ে গেলে কিন্তু আমার খারাপ লাগবে। তখন এইগুলো আমি আশা করি, মানে সোলস টিকে থাকুক, তার সাথে সাথে ভার্সেটিলিটিও আসুক, এবং একঘেয়ে যেন না হয়, এবং সোলসের ক্যারেক্টার যেন ঠিক থাকে। খুবই এনজয় করলাম। তা আজকে এখানেই শেষ করছি। ইটস বিন আ ব্লাস্ট ফর মি, বাট আমরা আড্ডাটা শেষ করতে পারি একটা গান দিয়ে। শিওর। টারাডাং ডাং 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 টারারা টারারা, কেন জানি মনের ঠিকানা খুঁজে পাই না, মনের গভীরে আজো মন খুঁজে মরি, শত ভাবনায় শুধু ঘুরে ঘুরে ফিরি।